যারা আমার চাচাতো বোন, আপন চাচাতো বোন না, বাবার চাচার ছেলে যারার বাবা। মানে আমার বাবা আর যারার বাবা চাচাতো ভাই হয়। সে সুবাদে যারাও আমার চাচাতো বোন। তবে ছোটবেলা থেকেই আমরা একসাথে বড় হয়েছি। সে আমার চেয়ে 1 বছরের ছোট। সবসময় ঝগড়াঝাঁটি, ঠাট্টা, একে অপরকে খেপানো নিয়েই চলতো আমাদের দিন। কিন্তু গত 2 বছর ধরে ওর দিকে তাকালেই বুকটা কেমন কেঁপে ওঠে আমার। ওর দু চোখে যে আগুন, সেটা শুধু রাগের নয়, আমি বুঝি ওর নিজের অজান্তেই কাঁপিয়ে তোলে আমার। সেদিন বিকেলে আমি ছাদে বই নিয়ে বসেছিলাম। অবশ্য বই ছিল অজুহাত মাত্র। আমার আসল লক্ষ্য ছিল যারার ঘরের জানালা। আমি জানি যারা ওই সময়ে গোসলের পর জানালার সামনে দাঁড়িয়ে রোদে চুল মেলে দেয়, আর আমার শরীরের ভেতরে তখন এক একটা স্নায়ু জেগে ওঠে। প্রতিদিনের মতো আজও ও জানালার পাশে এসে দাঁড়ালো। ওর ভেজা চুল, গায়ের পাতলা জামাটা কিছুটা শৈলের সাথে লেপ্টে গেছে। আমি নিচু গলায় ডাক দিলাম, যারা শুনছিস? তুই আবার ছাদে বসে কি গোয়েন্দাগিরি করিস? তোর চোখটা ঠিক জায়গায় থাকে না আজকাল। চোখ সরা বলছি। তোকেই দেখি, আর তো কেউ এমন জানালায় এভাবে চুল শুকানোর জন্য দাঁড়ায় না। ছি, তুই এমন কেন হয়ে যাচ্ছিস রে জাইন ভাই? আমি তোর কি লাগি বলতো? তোর চাচাতো বোন আমি। লজ্জা করে না তোর আমার সাথে এভাবে কথা বলতে? তুই তো আপন চাচাতো বোন নোস, তবে বোন হোস বলেই আমাকে ধমক দিতে পারিস। কিন্তু আমি তোকে যা ভাবি সেটা তুই জানিস না। জানলে হয়তো জড়িয়ে ধরতি। ও থমকে গেল, চোখ দুটো বড় হয়ে গেল ওর। কয়েক সেকেন্ড চুপ, তারপর জানালাটা ঝপ করে বন্ধ করে দিল। এই ঘটনায় টানা 3 দিন ও আমার সাথে কথা বলেনি। আমি বারবার কথা বলতে যেতাম। রেগে গিয়ে বলতো, আমার দিকে তাকাবি না জাইন ভাই, চোখ নামিয়ে চলবি। তবুও আমি হাল ছাড়িনি। একদিন দুপুরে রান্নাঘরে ও একা ছিল। আমি হুট করে ঢুকে পড়লাম। বললাম, কতদিন চুপ করে থাকবি যারা? একটু দেখবি না তোর জাইন ভাই কেমন কষ্টে আছে? তোর নাটক বন্ধ কর। আমি তো তোকে কখনো কিছু নিয়ে সাড়া দিইনি। তুই কেন এমন আচরণ করিস? ওর চোখে রাগ, ঠোঁটে কাঁপুনি। আমি ফিসফিস করে বললাম, কারণ তোর ঠোঁট এখন আর শুধু ঠোঁট নয় যারা, ওগুলো স্বপ্ন হয়ে আমার কাছে আসে। আমি জেগে থেকেও ঘুমোই তোকে ভেবে। জাইন, এটা ঠিক নয়। আমাদের এই সম্পর্ক অন্যদিকে নিয়ে এভাবে ভাবা উচিত নয়। আমরা একটা পরিবার। আমি ঠিক বা ব্যাঠিক জানি না যারা, শুধু জানি তোর গায়ের গন্ধ আমার ঘুম কাড়ে। তুই আশেপাশে থাকলে আমি যেন পাগল হয়ে যাই। ও চোখ সরিয়ে ফেলল। এবার আর তীব্র রাগ ছিল না, কেমন যেন ঘোলা হাওয়া বইল মুখে। সেদিন রাতে হোয়াটসঅ্যাপে একটা মেসেজ দেয় যারা, তুমি যা করছো ঠিক নয়, তবু কেন জানি আমি তোমার চোখে তাকাতে ভয় পাই। আমি জানতাম ওর ভেতরেও আগুন ধরেছে। এখন শুধু তোকে পোড়ানোর পালা। একদিন দুপুরে সবাই বাইরে, যারা আর আমি বাড়িতে আছি। আমি ছাদে বসে আছি আর যারা বই নিয়ে উঠল। হঠাৎ বই পড়ে গেল ওর হাত থেকে। আমি উঠেই এগিয়ে গেলাম। ও বই তুলতে যাবে, আমি হাত ছুঁয়ে দিলাম ওর আঙ্গুলে। তুই খুব সুন্দর হয়েছিস যারা। ওর চোখে আমার চোখ, কাপা কাপা চাহনি। আমি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে গেলাম। গলা নিচু করে বললাম, তুই জানিস আমি তোর নাম নিয়ে প্রতিদিন নিজের শরীরের ভেতর একটা আগুন পুষি। যারা থতমত খেয়ে গেল। সে চলে যেতে চাইল, আমি ওর পথ আটকালাম। একটা কথা বলি? কি? তুই আমায় ভালোবাসিস তাই না? ও চোখ নামিয়ে ফেলল। ওর ঠোঁটে চাপা হাসি। আর আমি বুঝলাম খেলাটা জিতে যাচ্ছি। তবে যারা কিছুটা ধমক দিল, তারপর দৌড়ে চলে যায় সেখান থেকে। যারা এখনও আগের মতো রেগে যায়, ধমকায়, ঝাড়ি মারে, কিন্তু ওর চোখের গভীরতা বদলে গেছে। তাও প্রতিবার আমি ওর কাছাকাছি গেলেই ওর মুখে সেই পুরনো লাইনটা বেরোয়,
দূরে থাক, আমি তোর বোন। আমি এখন এই লাইন শুনে মুচকি মুচকি হাসি, কারণ আমি বুঝে ফেলেছি ওর নাতে এখন আর আগের মতো রাগ নেই, আছে অস্বীকারের মিষ্টি ব্যথা। একদিন দুপুরে আমি ওর ঘরে ঢুকলাম। যারা বিছানায় বই নিয়ে শুয়ে, চুল খোলা, চোখে কাজল নেই, ঠোঁট হালকা ফোলা। আমি ধীরে ধীরে এগিয়ে গিয়ে ওর পাশে বসলাম। তুই একা একা শুয়ে আছিস কেন? আমাকে ডাকলে আমি... এইসব কথা বন্ধ কর জাইন, আজকাল খুব বাড়াবাড়ি করছিস। তোর এই চোখের নিচে হালকা কালি পড়েছে, রাতে ঘুম হয় না নাকি আমার স্বপ্নে আসিস? তুই অসভ্য হয়ে যাচ্ছিস। বলেই বালিশ ছুঁড়ে মারল আমার দিকে। আমি বালিশটা কাঁধে ধরে হেসে বললাম, যারা একটা বালিশ দিয়ে এই আগুন নেভানো যাবে না, তুই দৌড়ে আসতে পারিস আমার বুকে। ও চুপ করে রইল, রাখতে চাচ্ছে, কিন্তু ঠোঁটের কোণে দমিয়ে রাখা হাসি আমি স্পষ্ট দেখতে পেলাম, আর নাড়া গিয়ে চলে আসি। একদিন সন্ধ্যায় বাসার সবাই বেড়াতে গিয়েছে, যারা পড়ছিল সে যায়নি। আমি বাইরে এসে দেখি যারা ফুল গাছগুলোতে পানি দিচ্ছে। আমি একটু দ্বিধা না করে ওর পেছন থেকে গিয়ে বললাম, আজকে চুলে কী শ্যাম্পু দিয়েছিস? গন্ধটা পাগল করে দিচ্ছে রে। জাইন প্লিজ, এত পাগলামি করিস না, আমার বুক ধরপড় করে। তোর ধরফরের শব্দ আমার প্রাণের গান রে। তুই জানিস না তোর এই কথা শুনে আমার ভয় লাগে, সমাজ কি বলবে? সমাজ তো জানেই না তোর চোখে আমি কতবার ডুবে মরে গেছি। চলে গেল সে, কি হলো বুঝলাম না। ও আমাকে এড়িয়ে চলে। আমি রুমের সামনে গেলে দরজা বন্ধ করে রাখে। হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে রিপ্লাই দেয় না, তবুও আমি হাল ছাড়ি না। এক এক দিন এক এক ছুতোয় ওর পাশে গিয়ে দাঁড়াই, কাঁধে হাত দিই, চুলে আঙ্গুল চালাই, ফিসফিস করে বলি, তুই জানিস তোর গায়ের ঘ্রাণে আমি নিজের গন্ধ ভুলে যাই। থামবে তুই বেয়াদব ছেলে। ও চলে যায় আবার। আরে, এই মেয়ে যদি আমাকে ভালো না বাসতো তাহলে তার বাবার কাছে নতুবা আমার মা বাবার কাছে এসব নিয়ে কথা বলতো। যেহেতু এসব সে করেনি, তার মানে সে আমাকে ভালোবাসে। তাহলে ওর সমস্যা কী? একদিন দুপুরে ওর ঘরে ঢুকলাম চুপি চুপি। ও পড়ছে বিছানায় বসে। আমি গিয়ে চুপ করে ওর গালের পাশে বসে বললাম, তুই চাইলে আমি মরেও যেতে পারি, তবুও এড়িয়ে চলিস না যারা। তুই পাগল, এসব বন্ধ কর প্লিজ। তুই চাইলে আমি থেমে যাব। বল, তুই মন থেকে চাইছিস আমি এসব না বলি? তুই এতদিন ধরে যা করছিস সেটা ঠিক না, কিন্তু জানিস জাইন, আমি তোর চলে যাওয়া এক মুহূর্তও কল্পনা করতে পারি না। তোকে আমিও যে পছন্দ করি। আমার শরীর কেঁপে উঠল। এই প্রথম ওর চোখে আমি নিজের প্রতিচ্ছবি দেখলাম, যেটা ভালোবাসার একটুখানি ছায়া। আমি এগিয়ে গিয়ে ওর ঠোঁটের খুব কাছাকাছি মুখ আনলাম। একটু ছুঁইতে দে, কিচ্ছু করব না, শুধু বুঝে নেব তুই আসলে আমার কিনা। যারা চোখ বন্ধ করলো, আমি আর নিজেকে থামাতে পারিনি। আমার ঠোঁট ছুঁয়ে গেল ওর ঠোঁটে। নরম গরম এক ধরনের বিদ্যুৎ খেলে গেল শরীর জুড়ে। ও এক মুহূর্ত থমকে ছিল, তারপর ধীরে ধীরে ঠোঁট সরে এলো আমার দিকে। আমরা গোপনে এক নিষিদ্ধ চুম্বনের চিরন্তন প্রেম করলাম। এই প্রেমে আমি শান্তি খুঁজে পেলাম। সেদিন রাতে ওর মেসেজ এলো, তুই আজ যা করলি সেটা ঠিক ছিল না, কিন্তু আজ সারা রাত শুধু তোর ঠোঁটই মনে পড়বে আমার। ফাজিল কোথাকার। তার পরের দিন বিজনেস কাজে আমি একটু শহরের বাইরে আসি। 2 দিন পর ফিরছি, বাড়ির কাছাকাছি এসেছি। তখনই জানতে পারি যারার বিয়ে ঠিক করা হয়েছে ইতালিতে থাকা এক ছেলের সাথে। আর যারার পরিবারের সিদ্ধান্ত চূড়ান্ত। 2 সপ্তাহের ভেতরে এঙ্গেজমেন্ট, মাসের শেষে বিয়ের কথাও পাকা। ওদের মুখে টেনে আনা হাসিতে আমি কিছু বলতে পারলাম না। তারা কোনো আপত্তি ছাড়াই বাছাই করেছে পাত্রকে। জানতে পারলাম যারার কোনো মতামত তারা নেয়নি। যারা রুম থেকে বেরই হয়নি, আমিও আর বের হইনি। পরের দিন সকালে এক ছাদ থেকে লাফ দিয়ে আমি যারাকে দেখার জন্য ওদের ছাদে আসলাম। ছাদের এক কোণায় ও
চায়ের কাপ হাতে দাঁড়িয়েছিল, চোখে বিষাদের হালকা আভা। আমি বুঝতে পারলাম ওর শরীরটা কেমন কেঁপে উঠছে ভয় আর বেদনার মিশ্রণে। এসব কি যারা? তুমি বলনি কেন তুমি আমাকে ভালোবাসো? কিভাবে বলবো? বাবাকে যে ভয় পাই আমি। তুমি বলো তোমার বাবাকে। জানতে পারলাম আমার বাবাই তো সম্বন্ধ খুঁজে এনেছে। কিভাবে বলবো? বলতে হবে না, থাক। তোমার ভবিষ্যৎ, আমাদের সম্পর্ক সবই অচল হয়ে যাচ্ছে। অচল নয়, তবে আমাদের একটা নতুন পথ খুঁজে নিতে হবে। আমি একটু কাছে এগিয়ে গিয়ে ওর হাত ধরলাম। ও ছলছল চোখে আমাকে ছুঁয়ে দেখল, কিন্তু বলল না কিছুই, বরং বুধ হয়ে আমার হাত টেনে নিল নিজের কাছে। এই কয়েক সেকেন্ডের জন্য পৃথিবী থমকে গিয়েছিল। দিন গড়িয়ে গেল। সকাল থেকে রাত অবধি যারা বাড়ির কাজে ব্যস্ত, আর আমি গোপনে ওর খোঁজ খবর নিচ্ছিলাম। হারিয়ে ফেলতে চাই না ওকে। এখন যারার ওপর অনেক চাপ। ছেলে বাড়ি থেকে কেউ না কেউ রোজ এসে দেখে যাচ্ছে। আগের মতো মিশতেও পারছি না আমি। দুদিন পর বিকেলের দিকে আমি হঠাৎ যারার ঘরের দরজার কাছে গেলাম। দরজা একটু ফাঁকা করে দেখলাম সে বসে আছে। যারা, সিদ্ধান্ত নিয়েছি আমরা পালাবো। কি কি বলছো তুমি? হ্যাঁ, যদি পালাতে না চাও রোজ তোমাকে আরও বিরক্ত করব। তোমার দরজার সামনে এসে বসে থাকব। ও চুপ করে রইল। শুধু জমে থাকা চোখের কোণে একটা অস্বস্তি আশা মিশ্রিত জল ছিল ওর। আমি চলে আসলাম। আর কয়েকদিন বাকি বিয়ের। কি করব বুঝতে পারছি না। মাঝে মাঝে ওর বাড়ি থেকে শোনা যায় বিয়ের জন্য মেয়েদের সাজগোজ গহনার আলাপ চলে। আমার হৃদয় কাঁপতে থাকে এসব শুনে। যারা কি আমার চোখে প্রেমের ঘনিষ্ঠতা খুঁজবে, নাকি ওর নতুন প্রেয়সার কাছে আগের স্মৃতি ভুলে চলে যাবে? মাথা কাজ করছে না আমার। একদিন সন্ধ্যার পর সবাই যখন বাড়ি থেকে বেরিয়ে গেছে, আমি চুপিসারে উঠলাম ওদের ছাদে। যারা ছাদে নেই। বুকটা এমনিতেই ফেটে যাচ্ছে আমার ওর চিন্তায়। বাড়িতে নেই নাকি চিন্তা করছিলাম, কোথায় ও যাবে। ঠিক তখনই শুনলাম ওর স্নিগ্ধ কণ্ঠ। চাইন। আমি লাফিয়ে উঠি। ও দাঁড়িয়ে আছে অন্ধকারে, হাতে একটা সাদা সিল্কের স্কার্ফ। ও মুচকি হাসছে, তারপর বলল, নতুন স্কার্ফ পরেছি, তোর পছন্দের রং, কেমন লাগছে? আমি ধরে নিলাম এটা ওর চিহ্ন। পছন্দের মাধ্যমেই তো ও আমাকে টেনে আনছে কাছে। ও, এটা তো তোর বিপুল সৌন্দর্যের সামান্য আভাস। স্কার্ফ তো নয়, তুই নিজে একটা চাঁদের আলো। ও চলে যেতে চাইলো, কিন্তু আমি আলতো চাপ দিয়ে ওর স্কার্ফ ধরলাম। সে হয়তো পালাবে না, তাই কেঁদে বললাম, বিয়ের তারিখের আগে তোকে রোজ অন্তত একবার করে দেখতে চাই। বাবাকে কোনোভাবেই ম্যানেজ করতে পারছি না। মনে হচ্ছে তোকে হারিয়ে ফেলবো। আমি আছি তো, এই যে দেখ তোর সামনে। তবু ভয় পাই, তোকে না পেলে আমি কি করব? এই এক ফিসফিস কথাতেই আমি বুঝলাম ওর ভেতরে ভয় আর ভালোবাসা দোলা দিচ্ছে। নিষিদ্ধ প্রেম এখন ওর দেহে ঘন ঘন গেড়েমুডুর ভাব নিয়ে আসছে। পরের দিন যারা রুমে আসলাম, জোর করে এসেছি। কেউ আমাকে ঢুকতে দেবে না, কারণ বিয়ের আগে মেয়ের নামে যদি কিছু রটে। আমি ব্যাগে করে অনেকগুলো গোলাপ নিয়ে এসেছি যারা জন্য। সে আমাকে দেখেই খুশি। আমি গোলাপ বের করলাম। হাতে 5টা গোলাপ, 2টো লাল সাদা আর গোলাপি। যারা, তুমি জানো আমি কেন এত গোলাপ এনেছি? পাগল ছেলে। আরে শোনো, প্রতিটি গোলাপ আমার স্বপ্নের আঙ্গুল ছুঁয়ে হাসে। আর যতদিন এই ফুলগুলো থাকবে আমরা একে অপরের ভাগ্য ঘিরে রাখব। ভাগ্য ঘিরে রাখবে বলতে তাহলে পালানোটা ভুল হবে। বাবা ফুল শুকিয়ে গেলে সব শেষ। আমি ছেড়ে দিলাম ওর হাত। এগিয়ে এসে ঠোঁটের কোণে হালকা চুমু দিলাম। তারপর বললাম, ভুল না, এটাকে বলো আমার সুবিচার। যখন বিয়ের দিন রাতে আমরা পালাবো। আমাকে আর ধরে রাখা যায়নি। আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরলাম। যারা কিছুই বলল না, শুধু বুকের ওপর হাতটা রাখল, যেন সেই হাত ছেড়ে যেতে চাইছে না। ছায়ার মধ্যে আমাদের শরীরের নীরব আলাপ
নিষিদ্ধ প্রণয়ের প্রতিশ্রুতি সব মিলিয়ে এক নতুন সিদ্ধান্তের দাওয়াত শুরু হতে যাচ্ছে। 2 দিন পর রাতটা যেন আমার চোখে বৃষ্টির মতো ঝরছিল। যারার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, কিন্তু ওর হাসি, ওর চোখের ভেতরে যে আলো, সেটা আমার নামেই জ্বলে। আমরা ঠিক করেছিলাম ওর বিয়ের আগের রাতেই পালাবো। তবে শুধু পালানো বললে ভুল হবে। আমরা নিজের অধিকার চুরি করে নিতে যাচ্ছিলাম। সে চাচাতো বোন হোক, সমাজের চোখে ভুল হোক, ও আমার, আমি ওর। সারাদিন ধরে আমি সব প্ল্যান করে রেখেছি। একটা বাইক রেডি করেছি, ব্যাকপ্যাকে ভরে নিয়েছি টাকা, কাগজপত্র, দরকারি জামা কাপড়। শহরের বাইরে একটা ছোট্ট বাসা ঠিক করেছি আমার বন্ধুর মাধ্যমে। তবে সবচেয়ে ভয়ানক ব্যাপার ছিল জারার জানালা, কারণ মেইন দরজা দিয়ে কখনো আসা সম্ভব নয়। চাবি ওর বাবার কাছে থাকে। আর জারার জানালার গ্রিল আমি রাতে গোপনে ছাদ থেকে এসে কেটে রেখেছি, তাই সহজেই জানালা খুলে যারা বের হতে পারবে। ওর জানালা সোজা একটা বাঁশঝাড়, আমি সেখানেই দাঁড়িয়ে। ওর জানালা সোজা দেওয়ালের কাছেই দাঁড়িয়ে। রাত 2:30 বাজে, চারদিক নিস্তব্ধ, শুধু পেছনের গলির কুকুরগুলো হালকা করে ডেকে যাচ্ছে মাঝে মাঝে। হঠাৎ জানালা খুলে সে ফিসফিস করে বলল, জাইন। আমার শিরদাঁড়া কেঁপে উঠল। ওর হাত জানালা দিয়ে বাড়িয়ে দিল। আমি এগিয়ে গিয়ে হাত ধরলাম। এই হাতেই আমি পুরো পৃথিবী খুঁজে পেয়েছি। আমাকে টেনে নামাতে পারবি? তোমার জন্য পাহাড়েও উঠতে পারবো। জানালা তো সামান্য একটা ছোট জিনিস মাত্র। ওর গায়ে তখন পাতলা সালোয়ার কামিজ, গায়ে ওড়না নেই, চোখে অদ্ভুত ভয়, কিন্তু ঠোঁটে আছে অদ্ভুত শান্তি। ও বেরিয়ে ধপ করে আমার বুকের ওপর এসে পড়ল। ওর ব্যাকপ্যাক আগেই আমার কাছে ছিল। ওড়না মাথায় পেঁচিয়ে দৌড়ে আসি বাইকের কাছে। চুপচাপ জারাকে বাইকে উঠিয়ে আমরা রওনা হলাম। শহরের আলো পেছনে ফেলে এক অজানা পথে চলা দুজন মানুষ, নিভে যাওয়া স্ট্রিট লাইট, ট্রাফিক পুলিশ ছাড়া রাস্তা। বাতাসে ওর ওড়নার ঘ্রাণ যেন আমাকে আরও সাহস জুগিয়ে দেয়। একসময় যারা আমার পিঠে মাথা রেখে ভয় নিয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমরা কি সত্যিই পালিয়ে যাচ্ছি? না যারা, আমরা ফিরে যাচ্ছি নিজেরা নতুন করে বাঁচার লক্ষ্যে। ভোররাতে আমরা পৌঁছালাম শহরের বাইরে একটা পুরনো বাসায়। ভাঙা দরজা, একটা খালি ঘর, একটা তোষক। এসব দেখে আমরা হাসলাম দুজনেই। শরীর কাঁপছে, ক্লান্ত দুজনেই, কিন্তু চোখে একটু ঘুম নেই। ও বলল, এইটা যদি ভুল হয়? আমি জবাব দিলাম না, বরং এগিয়ে গিয়ে ওর ঠোঁটে ঠোঁট রাখলাম। এই চুমু ছিল অস্থির, কাঁপা কাঁপা, কিন্তু চিরস্থায়ী। আমাদের শরীর তখন কথা বলে। ওর গায়ের প্রতিটি রেখা আমি আঙ্গুলে মেপে রাখি। আমার বুকের ধকধক ওর বুকে ছুঁয়ে যায়। আমরা মিলি নিয়মের বাইরে, ভালোবাসার বাইরে। ও ফিসফিস করে বলল, আমি তো শুধু তোমার হতে চেয়েছিলাম, বোন হয়ে নয়, বউ হয়ে। আমি ওকে বুকে টেনে নিই, কপালে চুমু দেই। তুমি আর শুধু আমার বউ নাও, তুমি আমার আদুরে বউ, চিরকালের জন্য। এরপর দুজনে ঘুমিয়ে পড়ি। সকালে আমাদের চোখ খুলল নতুন রোদ এসে। যারা ঘুম থেকে উঠে বলল, ওই জাইন, বিয়ে কখন করব? এই তো এখনই, চলো। তারপর দুজন বেরিয়ে পড়ে একটা কাজী অফিসে আসলাম। দুজনে সব পেপারস রেডি করে বিয়েটা করেই ফেললাম। এবার খুশি তো? হ্যাঁ, খুশি। দুজনে কিছু খেয়ে রুমে আসলাম। সারা সকাল একসাথে শুয়েছিলাম আমরা। ওর গায়ের চাদরটা একটু নেমে গেছে, গলার কাছে চুলগুলো এলোমেলো, ঠোঁট দুটো হালকা ফাঁক করে নিঃশ্বাস নিচ্ছে। এই মুখটা আমার পৃথিবী। কাল রাতের অন্ধকারে আমরা যেভাবে এক হয়ে গিয়েছিলাম, সেভাবেই আজকের সকালে আমরা নতুন করে জন্ম নিচ্ছিলাম একজন আরেকজনের ভেতরেই। দুপুরের দিকে ও চোখ খুলল, ঠোঁটে হাসি, চোখে ঘুম ঘুম ভাব। ঘুম ভাঙলো? ভাঙলো। দুজনে পাশাপাশি বসে আছি। জানি বাড়িতে এখন ঝড় বয়ে যাচ্ছে। তবে যেটাই হোক, যারা এখন আমার বউ। জানি প্রথম কয়েক মাস ওনারা মেনে নেবে না, তবুও পরে ঠিকই মেনে নেবে তারা।
এখন আমরা প্রেম করি। গল্পটি এ পর্যন্তই। আমাদের আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর পুরো গল্পটি যারা শেষ পর্যন্ত শুনেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।